কসমিক শব্দটির অর্থ কি? এই শব্দটি যখনই আমরা শুনি তখন অটোমেটিক্যালি আমাদের মাথায় প্ল্যানেট, সোলার সিস্টেম, গ্যালাক্সি এমনকি ইউনিভার্স চলে আসে। কসমিক শব্দের অর্থ শুধু স্পেসে থাকা নয়, এর একটা ভ্যালু আছে এবং এর স্কেল আপনার কল্পনার বাইরে চলে যায়। আজ আমরা এমনই কিছু মার্ভেলের কসমিক বিং নিয়ে কথা বলবো যাদের প্রভাব শুধু গ্যালাক্সি এবং ইউনিভার্স পর্যন্ত না, এমনকি মাল্টিভার্স পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। এই টপ 8 লিস্টে তো অবশ্যই লোকির 1 নম্বরে থাকার কথা ছিল, কিন্তু ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস রিলিজ হওয়ার পর পুরো কসমিক পাওয়ারের হায়ারার্কিকেই বলতে দিয়েছে। তো আর বেশি দেরি করবো না, তোমরা তোমাদের টপ 3 গেস করো এবং তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি আছি সাইদ আর তোমরা দেখছো ইনফুস্টেনমেন্ট। ফিরছি মূল ভিডিওতে ইন্ট্রোর পর। নাম্বার 8, ইগো দ্য লিভিং প্ল্যানেট। ইগোকে আমরা টেকনিক্যালি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম কসমিক বিং বলতে পারি, কারণ এই সত্তা বিলিয়ন বছর ধরে এক্সিস্ট করছিল। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2-তে ইগো নিজেই বলেছিল সে কোটি কোটি বছর ধরে শুধু একটি কনসিয়াসনেসের মতো এক্সিস্ট করছিল। পরে সে বোর হয়ে যায় এবং নিজের অস্তিত্ব এবং জীবনের অর্থ বোঝার জন্য নিজেকেই ম্যাটেরিয়ালাইজ করে। ভাবুন তো, এই লিস্টে যে সবচেয়ে নিচে আছে সে নিজের অস্তিত্ব নিজেই তৈরি করছে। যদিও ইগো বলেছিল যে সে সেলেস্টিয়াল নয়, তবে অনেকটাই তাদের মতো। ইগোর এনার্জি ম্যানিপুলেশন যেভাবে দেখানো হয়েছিল তেমন এমসিইউতে আগে কখনো দেখা যায়নি। যেমন ক্যারল ড্যানভার্সও এনার্জি ম্যানিপুলেট করতে পারে, কিন্তু ইগো এনার্জিকে এতটাই পারফেক্টলি ম্যাটেরিয়ালাইজ করতে পারত যে সে লাইফ ফর্ম তৈরি করতে পারত। পিওর এনার্জিকে ম্যাটারির রূপান্তর করে গাছ তৈরি করা, এটা ছোট মনে হলেও পাওয়ার লেভেলে বিশাল বিষয়। যদি ইগো নিজের ক্ষমতার 100% ব্যবহার করত তবে সে ভয়ঙ্কর প্রতিপক্ষ হতে পারত। নাম্বার 7, ডোরমামু। ডোরমামু ডাইমেনশন ধ্বংসকারী সত্তা। ফেজ 3 এর আগে আমরা থানোস ও ওডিনের মতো স্পেস কনকারারদের দেখেছি, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে দেখা যায় ডোরমামুকে, যে শুধুমাত্র নিজের বিনোদন বা জয়ের জন্য পুরো ডাইমেনশনকে ধূলিসাৎ করতে পারে। এনশিয়েন্ট ওয়ান, যিনি বহুদিনের মাস্টার অফ মিস্টিক আর্টস, তিনিও ডোরমামুর রিয়েলম পুরোপুরি অ্যাক্সেস করতে চাইতেন না। ডোরমামু এর পাওয়ার এবং এক্সটেন্ডের বিষয়ে এনশিয়েন্ট ওয়ান বলে যে সে সেই দুনিয়ার রাজা, যে দুনিয়ার সময় এবং রহস্যের বাইরে থাকা একটি শক্তি। ডোরমামু নিজেই একটি ওল্ডার দ্যান টাইম ইটসেলফ ফোর্স, যাকে অ্যাক্সেস করাই সর্সারি জগতের জন্য নিষিদ্ধ। সে অসংখ্য ডাইমেনশন ও ইউনিভার্সকে শুধুমাত্র নিজের ম্যাজিক্যাল শক্তি দিয়ে জয় করেছে। তার ক্লাস সহজে ইউনিভার্সাল লেভেল অতিক্রম করে। যদি স্ট্রেঞ্জের কাছে ইনফিনিটি টাইম স্টোন না থাকতো তাহলে 2016 সালের ডক্টর স্ট্রেঞ্জ মুভিতেই স্ট্রেঞ্জের শেষ দেখা মিলতো। তো ডোরমামু এর ক্লাস খুব ইজিলি ইউনিভার্স লেভেল ক্রস করে। নাম্বার 6, মেফিস্টো। এমসিইউতে মেফিস্টো যখন লাইভ অ্যাকশনে আসে তখনই সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি ছিল ডোরমামুকে সে ছোট করে দেখা। অবাক লাগলেও এটা নিছক ঠাট্টা ছিল না। মেফিস্টো এমন এক সত্তা যে সৃষ্টি হয়েছিল পুরো ক্রিয়েশনেরও আগে। সে মৃতকে ফিরিয়ে আনতে পারে, যদিও সেটা প্রতারণার জন্য হলেও। মেফিস্টো এমন এক ডাইমেনশনাল হেল লর্ড যে কোটি বছরেরও বেশি সময় জেরোথসকে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। সে মূল রিয়েলিটিতে এমন এক সত্তাকে ফিরিয়ে আনতে পারে যিনি বহু বছর আগে মারা গিয়েছেন, একদম আগের ব্যক্তিত্ব ও স্মৃতিসহ। ওয়ান্ডা এর রিয়েলিটি ওয়ার্পিং এর ক্ষেত্রেও একটা রেডিয়াস তৈরি হয় এবং ওয়ান্ডা এই রেডিয়াসের ভিতরেই অনেক পাওয়ারফুল থাকে, কিন্তু মেফিস্টো যে সরাসরি মেইন স্ট্রিম রিয়েলিটিতেই সেটি করতে পারে। নাম্বার 5, ওয়াচার। ওয়াচার মাল্টিভার্সের পর্যবেক্ষক। ওয়াচার এক সম্পূর্ণ কসমিক রেস, কিন্তু রেফারেন্সের জন্য আমরা এখানে উয়াটুকে ধরবো, যাকে লাইভ অ্যাকশনে দেখা গিয়েছিল। ওয়াচার মাল্টিভার্সের বাইরে থেকেও মাল্টিভার্স পর্যবেক্ষণ করতে পারে। হোয়াট ইফে দেখা যায় ইনফিনিটি আল্ট্রন যখন তাকে আক্রমণ করে তখন প্রত্যেক ঘুষিতে ভিন্ন ভিন্ন ইউনিভার্স ভেঙে তারা যাচ্ছিল বা বদলে যাচ্ছিল। যেখানে আল্ট্রনের প্রথম ঘুষিতে এমন এক ইউনিভার্স দেখানো হয় যেখানে স্টিভ রজার্স প্রেসিডেন্ট হয়েছে, পরের পাঞ্চে তাদের আশেপাশে দেখা যায় স্কার্লদের। এভাবে এক এক পাঞ্চে এক এক ইউনিভার্স ট্রাভেল হচ্ছে, কিন্তু প্ল্যানেট সেম ছিল এবং লোকেশনও সেম ছিল। তো প্রশ্ন হচ্ছে আলাদা আলাদা ইউনিভার্সে কিভাবে তারা মুভ করছিল? এর উত্তর হতে পারে দুটি। এক, ইনফিনিটি আল্ট্রন মাল্টিপল ইউনিভার্স থ্রু পাঞ্চ করতে করতে যাচ্ছিল, যেখানে প্রতিটি পাঞ্চে আলাদা আলাদা ইউনিভার্সের রিয়েলিটি ফেব্রিক্স ছিঁড়ে যাচ্ছিল। দুই, অথবা আল্ট্রনের ঘুষিতে এক একটি ইউনিভার্স ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু রিজন যাই হোক না কেন, দুটি কন্ডিশনেই দেখা যাচ্ছে যে ওয়াচারের উপর ইউনিভার্সাল হিট হচ্ছে, যেরকম হিট অন্য কোনো চরিত্রের উপর পড়েনি। আর যদি পড়েও থাকে তাহলে সে কোনোভাবে এক্সিস্ট করবে না। এরকম লড়াই আমরা কখনো আগে এমসিইউতে দেখিনি, তাই এমন মার খাওয়ার সক্ষমতার জন্য ওয়াটু তো লিস্টের এই পজিশন ডিজার্ভ করেই। নাম্বার 4, সেলেস্টিয়ালস। সেলেস্টিয়ালসরা মহাবিশ্বের স্থপতি। তারা এমন এক সত্তা যারা পুরো মাল্টিভার্সকে তৈরি করার দায়িত্ব নিজের কাঁধে নেয়। এটার্নালস মুভিতে এটাও বলা হয়েছে যে হিট এবং লাইটের মতো ফান্ডামেন্টাল ফর্ম অফ এনার্জিকেও তারাই ক্রিয়েট করেছে।
তারা এই মৌলিক এনার্জি ব্যবহারই করে না, তারা এগুলো তৈরিও করতে পারে। সেলেস্টিয়ালসরা এতটাই বড় যে তাদের হাত পায়ের নাড়াচাড়াতেই একটি গ্যালাক্সি তৈরি হয়ে যায়। একটা অ্যাভারেজ গ্যালাক্সির ডায়ামিটার 1,00,000 লাইট ইয়ার্সেরও বেশি, যা একটা সেলেস্টিয়ালের এক হাতেই অবস্থান নিতে পারে। তাদের স্বাভাবিক ক্ষমতাই এত বিশাল, তাহলে ভেবে দেখুন তারা যদি 100% শক্তি ব্যবহার করে তাহলে তাদের ক্ষমতার সীমা কল্পনারও বাহিরে পৌঁছে যায়। গ্যালাক্টাস। গ্যালাক্টাস সৃষ্টির আগের সত্তা। এমসিওতে গ্যালাক্টাসকে তেমনভাবে তুলেই ধরা হয়নি বা বোঝানো হয়নি। মুভিতে এটা বলা হয়েছে যে গ্যালাক্টাস 6টি প্ল্যানেট গ্রাস করে এসেছে। একজন কমিক বুক রিডার এটা ভালো করেই জানে যে গ্যালাক্টাস যদি একটি প্ল্যানেটও গ্রাস করে আসে তাহলে তাকে হারানোর ক্ষমতা তো একটা সেলেস্টিয়ালের মধ্যেও নেই। আর কয়েক ডজন প্ল্যানেট গ্রাস করে আসা গ্যালাক্টাস তো সেলেস্টিয়াল প্যান্থিয়নকেও ধ্বংস করে দিয়েছে। কমিক্স এসে বর্তমানে মাল্টিভার্সের চেয়েও পুরনো, এবং যারা মুভিতে গ্যালাক্টাসের সাইজ দেখে হতাশ হয়েছে তারা চিন্তা করো না, কারণ গ্যালাক্টাসের মতো অ্যাবস্ট্রাক্ট এন্টিটি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজের সাইজ নিজেই পরিবর্তন করার অ্যাবিলিটি রাখে। এই লিস্টে নিচের দিকে থাকা ডোরমামু, মেফিস্টো বা ওয়াচার তাদের সঠিক কন্ডিশনে থাকলে তখন হয়তো গ্যালাক্টাসের সামনে টিকতে পারার ক্যাপাসিটি থাকতে পারে, তা না হলে যে কোনো পরিস্থিতি বা সময়ে গ্যালাক্টাস তাদের চেয়ে অনেক উপরে। নাম্বার 2, লোকি। এমসিইউতে এটি অলরেডি মেনশন করা হয়েছে যে গ্যালাক্টাস ইউনিভার্স 828 এর চেয়েও পুরনো। এর মানে গ্যালাক্টাসের বয়স বিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। কমিক্সে গ্যালাক্টাস কারেন্ট ইউনিভার্সের চেয়ে পুরনো। তোমরা কি জানো লোকিও এই কারেন্ট ইউনিভার্সকে আপলিফট করে ফেলেছে, যদিও কিছুক্ষণের জন্যই হোক, কিন্তু সে অলরেডি মাল্টিভার্সের চেয়েও পুরনো বিইং হয়ে গিয়েছে। লোকি কারেন্ট মাল্টিভার্সের কোল্যাপস বা পতন হতে দেখেছে, তা সার্ভাইভ করেছে এবং রিওয়াইন্ডও করে দিয়েছে। একটি মাল্টিভার্সাল কোল্যাপস কোনো ছোট বিষয় না, সে টাইম কনসেপ্টের বাইরেও অস্তিত্বশীল হয়েছে। তার টাইম স্লিপিং ক্ষমতা আছে যা তাকে প্রায় অমর প্রতিপক্ষ করে তুলেছে। সে হয়তো সেলেস্টিয়াল বা গ্যালাক্টাসের মতো ডিস্ট্রাকটিভ অ্যান্ড অফেন্সিভ পাওয়ারের অধিকারী নয়, কিন্তু তার টাইম স্লিপিং এর ক্ষমতা এবং সময় ও মাল্টিভার্সের অভিভাবক হওয়ার জন্য সে অবশ্যই এই লিস্টিং এর উপরে চলে এসেছে। ফাইনালি নাম্বার 1, ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, সর্বোচ্চ ক্ষমতাধর। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এই লিস্টের 1 নম্বর হওয়ার জন্য অনেক রিজন রয়েছে। এই লিস্টের নিচের দিকে থাকা সব ক্যারেক্টারকে ফ্র্যাঙ্কলিন ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সারপাস করতে পারে। ফ্র্যাঙ্কলিন সব ইনফিনিটি স্টোনসের চেয়েও শক্তিশালী। যদি তোমার অ্যাভেঞ্জার্স ইন গেম মনে থাকে তাহলে সেখানে আমরা দেখেছিলাম যে ব্রুস ব্যানার সবাইকে অর্থাৎ নাতাশাকে সহ সবাইকে ফেরত আনার জন্য যখন স্টোনস নিয়ে স্ন্যাপ করে সবাই ফিরলেও নাতাশা কিন্তু ফিরে না। সমস্ত ইনফিনিটি স্টোনস একসাথে মিলে তাদেরকেই ফেরত এনেছে যাদের শুধু স্টোনস দিয়ে ইরেজ করা হয়েছিল। নাতাশা মারা গিয়েছিল, যাকে সমস্ত ইনফিনিটি স্টোনস একসাথে মিলেও ফেরত আনার শক্তি নেই, কিন্তু ফ্র্যাঙ্কলিন তা করতে পারে। এর মানে ফ্র্যাঙ্কলিন ইনফিনিটি স্টোনসের চেয়েও বেশি শক্তিশালী। ফ্র্যাঙ্কলিন তার মাকে পুনরায় জীবিত করে পুরো এটার্নাল ট্রুথটাকেই ভেঙে দিয়েছে, যা থেকে আজ পর্যন্ত কোনো বিং বাঁচতে পারেনি। শুধু তাই নয়, ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসে মুভিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ছোট্ট বেবি ফ্র্যাঙ্কলিন গ্যালাক্টাসকেও রিপ্লেস করার ক্যাপাসিটি রাখে। কমিক্সে সে এক খুশিতে একটি সেলেস্টিয়াল ধ্বংস করেছে। এর থেকে অলরেডি ক্লিয়ার যে পাওয়ার লেভেলে ফ্র্যাঙ্কলিন গ্যালাক্টাস এবং সেলেস্টিয়ালের চেয়েও অনেক উপরে। কিন্তু প্রশ্ন হলো এই যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফ্র্যাঙ্কলিন কি লোকির চেয়ে উপরে? এর জবাবে উত্তর হলো জি হ্যাঁ, এবং এই জবাব মুভির এন্ডিংয়েই দেওয়া হয়েছে। পুরো মাল্টিভার্স কনকার করার জন্য এবং লোকিকে ওভারথ্রো করার জন্য ডুমের প্রয়োজন ফ্র্যাঙ্কলিনকেই। তাহলে বন্ধুরা, এই ছিল আমার মার্ভেল কসমিক বিং লিস্ট। তোমরা কি ভাবছো, কোনো চরিত্র কি মিস হয়েছে নাকি কেউ ভুল পজিশনে আছে? কমেন্টে জানিয়ে দিও। আজ যেতে চাই, কারণ পরবর্তীতে আরও ভিডিও নিয়ে হাজির হতে হবে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফুজড।